প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের পাঠ্য বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা স্ক্রিনে বইয়ের যে পেজটি দেখতে পাচ্ছেন, সেখানে আমরা তৃতীয় অধ্যায়ের 3.5 যে কন্টেন্টটা রয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। টপিকটা হলো সংঘর্ষ বা কোয়ালিশন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে সংঘর্ষের যে অংশটা পড়তে চাই সেটা হচ্ছে ভরবেগ এবং শক্তির সংরক্ষণ। ঠিক আছে, মানে একটা ঘটনায় বা একটা সংঘর্ষের ক্ষেত্রে যখন ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত হয়, ঠিক আছে, এরকম একটা সংঘর্ষ নিয়ে বা টপিক নিয়ে আমরা আলোচনা করব। এইটাকে অবশ্য আপনারা অনেক জায়গায় স্থিতিস্থাপক সংঘর্ষ হিসাবে দেখতে পারেন। ঠিক আছে, তার মানে আমরা এখানে যে সংঘর্ষটা নিয়ে আলোচনা করব সেখানে ভরবেগ এবং শক্তির উভয়েরই সংরক্ষণ ঘটবে। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বইয়ে এই যে টপিকটা যেভাবে আলোচনা করা আছে, ঠিক আছে, সেটা হলো এরকম যে দুটি M1 ও M2 ভরের বস্তু যারা U1 ও U2 বেগে গতিশীল ছিল এবং তারা সরল রেখা বরাবর গতিশীল। প্রিয় শিক্ষার্থীরা, দুটি বস্তু সরল রেখা বরাবর গতিশীল, যাদের ভর M1 এবং M2 এবং যাদের সংঘর্ষের আগের আদিবেগ U1 এবং U2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যেহেতু তারা সরল রেখায় গতিশীল এবং এখানে U1 আর U2 এর ভেতরে আমরা U1 এর বেগটাকে যদি বেশি বলে বিবেচনা করি, তাহলে U1 বেগের বস্তুটা, অর্থাৎ যে বস্তুটা পেছনে থাকবে সেই বস্তুটা সামনের বস্তুটাকে গিয়ে ধাক্কা দিবে বা বল প্রয়োগ করবে। ঠিক আছে, তার মানে একটা সংঘর্ষ ঘটবে। এই যে সংঘর্ষ ঘটলো, সংঘর্ষ ঘটার পর প্রথম বস্তুটার আদিবেগ U1 এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে সংঘর্ষের পরে তাদের শেষ বেগ, প্রথম বস্তুটার শেষ বেগ হলো V1 এবং সংঘর্ষের পরে M2 ভর বা দ্বিতীয় বস্তুটির বেগ হচ্ছে V2। তার মানে সংঘর্ষের পরে বেগ U1 থেকে চেঞ্জ হয়ে V1 এবং U2 থেকে চেঞ্জ হয়ে V2 হয়েছে। তো এখন আমাদেরকে নির্ণয় করতে হবে এই V1 এর মান। প্রিয় শিক্ষার্থীরা, এই V1 এর মান কত এটা বের করতে হবে এবং V2 এর মান কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে সংঘর্ষের পরে। ঠিক আছে, কিন্তু V1 এবং V2 আমি যে নির্ণয় করব, এই নির্ণয় করার ক্ষেত্রে আমাদের V1 বা V2 কোনোটারই মান দেওয়া থাকবে না, শুধুমাত্র M1 M2 U1 U2 এই চারটা রাশির মান দেওয়া থাকবে। অর্থাৎ আদিবেগ প্রথম বস্তুর ক্ষেত্রেও বা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও তাদের বেগ দেওয়া থাকবে, আদিবেগ দেওয়া থাকবে, কিন্তু সংঘর্ষের পরে আমাদেরকে V1 এবং V2 অর্থাৎ দুটি বস্তুর শেষ বেগ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই যে আমরা শেষ বেগটা নির্ণয় করব, এই শেষ বেগ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের বইয়ে যে পদ্ধতিটা দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ভরবেগ এবং শক্তির নিত্যতা দুটোই ব্যবহৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে V1 এবং V2 যে তার যে রাশিমালাটা বের করব, সেই রাশিমালাটার বিষয়টা এরকম হবে যে V1 ইকুয়াল টু আমরা এরকম একটা সমীকরণ পাচ্ছি আর V2 ইকুয়াল টু আমরা এরকম একটা সমীকরণ পাচ্ছি। ঠিক আছে, তো আমাদের স্কুলের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় এই যে V1 বা V2 এর গাণিতিক যে প্রতিপাদন, এটা হয়তো পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু যদি আমরা এই V1 আর V2 থেকে কোনো সৃজনশীল গাণিতিক সমস্যা যদি আমরা প্র্যাকটিস করতে চাই বা পরীক্ষায় অ্যান্সার করতে চাই, তাহলে কিন্তু আমরা এই থিওরিটা যদি না বুঝি যে কেমনে V1 আর V2 নির্ণয় করব আমরা বা করা হলো, এই সমীকরণটা কিভাবে জেনারেট করা হয়েছে, এটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা এই উদ্দীপকও বুঝতে পারবো না এবং আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটাও সলভ করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য যেভাবে আমাদের বইতে এই V1 আর V2 বোঝানো হয়েছে বা নির্ণয় করতে বলা হয়েছে বা নির্ণয় করা হয়েছে, আমরা চাই
আরও সহজে কিভাবে এই টপিকটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতে চাই, যদি আমরা কোনো একটা টপিক বা যদি কোনো একটা থিওরির এইটার পুরো ডিটেল মানে টু দ্য পয়েন্টে যদি আমরা এগুলো বুঝতে না পারি, অনুভব না করতে পারি, তাহলে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমরা শুধু এভাবে মনে করি যে সূত্র মুখস্থ করেই মনে হয় যে সৃজনশীল প্রশ্নগুলোর পরীক্ষার হলে উত্তর দেওয়া যায়। আমি আবারও বলছি, কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি কিন্তু যদি থিওরি না বোঝেন বা থিওরি বেজ অঙ্ক না শেখেন, তাহলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্য আজকের ক্লাসে আমাদের এই পাঠ্য বইয়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক এই যে V1 আর V2 নির্ণয় করা, অর্থাৎ কোনো একটা স্থিতিস্থাপক সংঘর্ষের পরে দুটি বস্তুর যে শেষ বেগ, এই শেষ বেগের সমীকরণটা জেনারেট করা আমরা শেখার চেষ্টা করব। একদম নাড়ি থেকে নক্ষত্র কিভাবে ঘটনাটা ঘটে বা কিভাবে এই সমীকরণটা ডেভেলপ করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসুন আমরা আমাদের মতো করে এই বিষয়টা বোঝা, শেখা এবং জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য প্রথমে একটা চিত্র চিন্তা করব। তো আমরা স্ক্রিনে একটা চিত্র দেখতে পাচ্ছি, ঠিক আছে? চিত্রটা এরকম যে m1 ভরের একটা বস্তু u1 বেগে গতিশীল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে m1 ভরের বস্তু এটার নাম দিয়েছি a, আর m2 ভরের বস্তু এটার নাম দিয়েছি b। আমরা দেখতে পাচ্ছি যে m1 ভরের বস্তুটা u1 গতিবেগে যেদিকে গতিশীল, m2 ভরের বস্তুটাও u2 গতিবেগে একই সরলরেখায় একমাত্রিকভাবে তারা গতিশীল, ঠিক আছে? একই দিকে তারা গতিশীল। কিন্তু এখানে আমরা আপনাদেরকে আগে থেকেই বলতে চাই যে u1 এর বেগের পরিমাণ বেশি এবং u2 এর বেগের পরিমাণ কম। এখানে u1 বেশি এবং u2 তার বেগ কম। কেমন প্রিয় শিক্ষার্থীরা? এখানে যদি সেরকমটাই হয়, তাহলে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটবে। তাহলে আমরা ভাবছি যে এখানে ওই এ আর বি বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটছে। তাহলে সংঘর্ষ যখন হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, তখন এই যে এ আর বি বস্তুর ভর একই থাকবে। আমরা ধরে নিচ্ছি এখানে সংঘর্ষের পরে বস্তু দুটির ভর কোনো চেঞ্জ হয়নি। কেমন? তাহলে সংঘর্ষের পরে এ বস্তুটির ভর m1 ছিল, বি বস্তুটির ভর m2 ছিল, তাই থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষের পরে তাদের বেগ, প্রথম বস্তুর বেগ অর্থাৎ m1 ভরের বস্তুর বেগ তার সেটা হচ্ছে v1, এটা হচ্ছে সংঘর্ষের পরে m1 ভরের বস্তুর শেষ বেগ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষের পরে m2 ভরের শেষ বেগ, সেটা হচ্ছে v2। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই v1 এবং v2 আমরা নির্ণয় করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা হয়তো অনেকেই মনে মনে ভাবছেন যে v1 এবং v2 এটা নির্ণয় করা তো খুবই সহজ, কারণ আমাদের কাছে একটা সমীকরণ রয়েছে যেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটা আমরা শিখেছি, এটা হচ্ছে আমাদের ভরবেগের নিত্যতা বা ভরবেগের সংরক্ষণ সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সমীকরণ দিয়েই তো আমরা নির্ণয় করে ফেলতে পারবো v1 এবং v2 এর মান, কারণ এখানেও তো v1 রয়েছে, এখানেও v2 রয়েছে। কিন্তু আমরা যে বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে সংঘর্ষের পরে আমাদেরকে v1 এবং v2 নির্ণয় করতে হবে, বাট আমাদের v1 বা v2 এর কোনো মানই দেওয়া থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এরকম একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে যদি আমি v1 এবং v2 দুটোই অজানা রাশির মান বের করতে চাই, তাহলে সেটা কি আমাদের জন্য সম্ভব হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুধুমাত্র ভরবেগের সংরক্ষণ দিয়ে কিন্তু এই v1 এবং v2 এর মান বের করতে পারবো না। কারণ v1 এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমাদের v2 লাগবে, আর v2 এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কিন্তু আমাদের v1 জানা লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ দুটোই অজানা রাশি, আমরা এই সমীকরণ থেকে বের করতে পারবো না। এই জন্য যখন এরকম কোনো সংঘর্ষ হয় যেখানে ভরবেগ এবং গতিশক্তি উভয় সংরক্ষিত হয়, সেখানে আমরা শুধুমাত্র ভরবেগের নিত্যতা দিয়ে মান বের করতে পারবো না। আমরা বের করতে পারতাম যদি v1 এর মান দেওয়া থাকতো, অথবা v2 এর মান দেওয়া আছে v1 বের করব, সেক্ষেত্রে আমরা পারতাম। কিন্তু এখানে যেহেতু সংঘর্ষের পরে v1 এটাও নির্ণয় করতে হবে, v2 এর মানও নির্ণয় করতে হবে, তাই আমরা
নতুনভাবে কিভাবে এটা প্রমাণ করা যায় বা নির্ণয় করা যায় তার জন্য একটা গাণিতিক সমীকরণ আমরা প্রতিপাদনের চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে এটা নির্ণয় করতে পারবো না। তাহলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা সংঘর্ষের ক্ষেত্রে একটা বস্তুর ভরবেগ এবং গতিশক্তির এই দুটো বিষয়ই সংরক্ষিত হয় বা দুটো বিষয়েরই উপরই ডিপেন্ড করে যে V1 এবং V2 কেমন হবে। ভরবেগ এবং শক্তি দুটোরই আমাদের মানে দুটো বিষয়ের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে V1 আর V2 নির্ণয় করার ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সবাই জানি ভরবেগ এটা মানে হচ্ছে P = mv, তার মানে ভর আর বেগের গুণফল। প্রিয় শিক্ষার্থীরা, শক্তি সংরক্ষণ, তাহলে শক্তি সংরক্ষণ মানে এখানে কিন্তু হবে হচ্ছে ½ mv²। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, স্যার শক্তি মানে তো শুধু গতিশক্তি না, শক্তি মানে তো বিভব শক্তিও হতে পারে। কিন্তু এখানে বা সংঘর্ষের ক্ষেত্রে আসলে কি বিভব শক্তি বা অবস্থানের পরিবর্তনটা ইম্পর্টেন্ট নাকি গতিটা ইম্পর্টেন্ট? প্রিয় শিক্ষার্থীরা, সংঘর্ষের ক্ষেত্রে আমরা জানি ওই বস্তুর গতিটাই গুরুত্বপূর্ণ। এই জন্য গতির জন্য যে শক্তি, গতিশক্তি, এই জন্য আমরা এখানে শক্তির সংরক্ষণ যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে আমরা গুরুত্ব দিব গতিশক্তির সংরক্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই V1 আর V2 এর মান নির্ণয় করার জন্য আমাদের দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। একটা হচ্ছে গতিশক্তি, একটি হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগের সংরক্ষণ আর গতিশক্তি সংরক্ষণ এই দুটো মিশায়ে এই দুটোর ব্যবহার করে আমাদেরকে V1 আর V2 বের করতে হবে। শুধু গতিশক্তি বা শুধু ভরবেগ দিয়ে কিন্তু V1 এবং V2 এর মান নির্ণয় করা যাবে না। যেত যদি V1 এর মান দেয়া থাকতো আমাদেরকে শুধু V2 বের করতে হবে, আমরা ভরবেগের সংরক্ষণ দিয়ে বের করতে পারতাম। আবার যদি V2 দেওয়া থাকতো V1 এর মান বের করব, তাহলে আমরা নির্ণয় করতে পারতাম। প্রিয় শিক্ষার্থীরা, তাই এখন আমাদের প্রথম উদ্দেশ্য হলো যে আমরা ভরবেগের সংরক্ষণ, ঠিক আছে, এটা ব্যবহার করব এবং গতিশক্তি সংরক্ষণ এই সমীকরণ বা এই সংরক্ষণের থিওরিটা আমরা ব্যবহার করব। তারপরে ভরবেগ এবং গতিশক্তি এটা মিশায়ে নতুন একটা সমীকরণ বা রাশিমালা তৈরি করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন ভরবেগের নিত্যতা সূত্রটা একটু খেয়াল করি। তাহলে আমরা এখন লিখব ভর বেগের নিত্যতা। নিত্যতা আর সংরক্ষণ এটা একই শব্দ, ঠিক আছে? তাহলে ভরবেগের নিত্যতা থেকে আমরা কি পাই? প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার একটু রিপিট করতে চাই, আমরা সংঘর্ষের পরে দুটি বস্তুর শেষ বেগ V1 এবং V2 বের করব। এই V1 আর V2 বের করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ভরবেগ এবং গতিশক্তির দুটোরই সংরক্ষণশীলতা থেকেই আমাদেরকে এই V1 আর V2 এর রাশিমালা বের করতে হবে। তাই আমরা ভরবেগের নিত্যতাটা প্রথমে ইউজ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তাই ভরবেগের নিত্যতা ছিল হচ্ছে m1 u1 প্লাস m1 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একদম সিম্পলি প্রথমে এটা চিন্তা করতাম যে এই যে এ বস্তুটা, তাই না, তাহলে এই বস্তুটার ভর হচ্ছে m1 আর এই বস্তুটার আদিবেগ হচ্ছে u1, তাহলে আমরা এখানে কি লিখতাম? আমরা এখানে তার ভরবেগ লিখতাম m1 u1। ওকে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমরা লিখতাম দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে m2 u2, ঠিক আছে। আমরা সংঘর্ষের পরে প্রথম বস্তুর ক্ষেত্রে লিখতাম m1 v1 শেষ ভরবেগ, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা এটা লিখতাম m2 v2। প্রিয় শিক্ষার্থীরা, ভরবেগের নিত্যতা থেকে আমরা জানি সংঘর্ষের পূর্বে ভরবেগগুলোর যোগফল সংঘর্ষের পরে ভরবেগগুলোর যোগফলের সমষ্টির সমান। তবে এখানে একটা শর্ত আছে, যদি ক্রিয়া বা প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা আগেই বলছি যে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, ক্রিয়া বা প্রতিক্রিয়া বল ছাড়া এখানে অন্য কোনো কিছু আমরা বিবেচনা করি নাই এবং এক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি উভয়েরই নিত্যতা মেইনটেইন হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ভরবেগের নিত্যতার এই সমীকরণটাকে এখন একটু সিম্পল ভাবে লিখব, একদম সাধারণভাবে এটাকে কিভাবে লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি বস্তুর যে বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা এখানে বাম পাশে যদি দেখি m1 u1 এটা m2 u2, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুটি বস্তু আলাদা আলাদাভাবে বাম পাশে সমান চিহ্নের এবং ডান পাশে সমান চিহ্নের। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ওয়ানগুলোকে সব
সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি m1 v1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন টুগুলোকে সব এক পাশে নিয়ে যাব, তাহলে m2 v2 মাইনাস m2 u2। প্রিয় শিক্ষার্থীরা, এই যে লাইনটা আমরা লিখলাম বা এই যে আমরা ভরবেগের নিত্যতার যে দ্বিতীয় লাইনটা আমরা লিখলাম, এই লাইনটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের যে শুধুমাত্র আমরা চাই যে ভরবেগের নিত্যতাকে আমরা একটু সরল সোজাভাবে লিখতে চাই। এই জন্য আমরা যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 যে সমীকরণটা আমাদের ছিল, সেখান থেকে আমরা সমান চিহ্নের বাম পাশে সব ওয়ানগুলোকে নিয়ে আসছি আর সমান চিহ্নের ডান পাশে সব টুগুলোকে রাখছি। তার মানে আমরা সমান চিহ্নের বাম পাশে প্রথম বস্তুর ভরবেগ আর দ্বিতীয় বস্তুর ভরবেগটা সমান চিহ্নের ডান পাশে রাখছি, জাস্ট এই আর কি। এইটাকে আমরা বলতেছি 1 নম্বর সমীকরণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এর পরের লাইন যদি আমরা লিখি, তাহলে এখন আমরা এখান থেকে জাস্ট কমন নিতে পারবো। m1 কমন নিব, নিলে এখানে থাকবে u1 মাইনাস v1। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি সমান চিহ্নের ডান পাশ থেকে m2 কমন নেই, তাহলে এটা হবে হচ্ছে v2 মাইনাস u2। কেমন? তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এই ইকুয়েশনটা মানে v1 আর v2 বের করা, এটা আমাদের কাছে একটু কঠিন মনে হয়। আমাদের বইয়ের ডিটেলটা অবশ্য অতটা ব্যাখ্যা করা নাই, কিন্তু বিষয়টা একদমই সোজা। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এই ঘটনাটা স্থিতিস্থাপক সংঘর্ষ, ভরবেগ এবং নিত্যতা উভয়ই এখানে সংরক্ষিত হয়। তাই v1 আর v2 বের করার সময় আমাদেরকে ভরবেগ এবং গতিশক্তির নিত্যতা ব্যবহার করে তারপরে নতুন একটা ইকুয়েশন মানে নির্ণয় করে নিতে হবে। তারপরে সেটা ব্যবহার করে আমরা সহজেই v1 আর v2 বের করতে পারবো। এই জন্য আমরা প্রথমে ভরবেগের নিত্যতাটা ব্যবহার করেছি। এখন আমাদের কাজ হচ্ছে গতিশক্তির নিত্যতাটা ব্যবহার করা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গতিশক্তির নিত্যতা লিখব এখন। গতিশক্তির নিত্যতা। ওকে, তাহলে আমরা যদি যখন এরকম প্রথম বস্তুর ক্ষেত্রে যখন আমরা ভরবেগ লিখেছিলাম, তাহলে এদের m1 u1 তার মানে আদি ভরবেগ লিখছিলাম। ঠিক তেমনি ভাবে যদি এখন আমি এদের আদি গতিশক্তি লিখি, তাহলে সেটা হবে হাফ m1 u1 স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতিশক্তি সূত্র জানি হাফ mv স্কোয়ার। যেহেতু এখানে আদি বেগ অর্থাৎ সংঘর্ষের আগে, তাই হাফ m u স্কোয়ার। ওকে, তাহলে দ্বিতীয় বস্তুর জন্য কিন্তু আমরা গতিশক্তি লিখতে পারি হাফ m u2 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, সেম ভাবে আমরা ভরবেগের নিত্যতার মতো করে গতিশক্তির নিত্যতাও কিন্তু লিখতে পারি। সংঘর্ষের আগের গতিশক্তিগুলোর যোগফল ইকুয়াল টু সংঘর্ষের পরের গতিশক্তিগুলোর যোগফল, এটা কিন্তু সমান হবে। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সংঘর্ষের পরে প্রথম বস্তুটার গতিশক্তি যদি আমি লিখি, তাহলে হাফ m v1 স্কোয়ার, আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি যদি লিখি, তাহলে হাফ m v2 স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মোটামুটি ভাবে আমরা গতিশক্তির নিত্যতাটা বুঝে ফেলছি। সংঘর্ষের আগের তাহলে হাফ m1 u1 সংঘর্ষের আগের গতিশক্তি প্রথম বস্তুর, প্লাস দ্বিতীয় বস্তুর m2 u2 সংঘর্ষের আগের দ্বিতীয় বস্তুর গতিশক্তি ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষের পরে গতিশক্তিগুলোর যোগফল এবং সংঘর্ষের আগে গতিশক্তিগুলোর যোগফল এটা কিন্তু সমান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে একটু সিম্পলিফাই করব। তাহলে আমরা ভরবেগের বেলায় যেমন প্রথম বস্তুর ভরবেগগুলো আমরা সমান চিহ্নের বাম পাশে লিখছিলাম, দ্বিতীয় বস্তুরটা ডান পাশে লিখছিলাম, ঠিক তেমনি এখন আমরা গতিশক্তির সংরক্ষণের বেলায়ও আমরা এটাকে যখন সিম্পলিফাই করব, তখন প্রথম বস্তুর গতিশক্তিগুলো এক পাশে, দ্বিতীয় বস্তুর গতিশক্তিগুলো ডান পাশে লিখব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন হাফ m1 u1 স্কোয়ার মাইনাস হাফ m1 v1 স্কোয়ার, ওকে, ইকুয়াল টু হাফ m2 v2 স্কোয়ার মাইনাস হাফ m2 u2 স্কোয়ার।
প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট একদম মানে সরল করা, বা এটা একটা ম্যাথমেটিক্যাল মেথড যে আমি একটা জিনিস প্রমাণ করব ধারাবাহিকভাবে কিভাবে সেই উদ্দেশ্যে আমরা মানে রওনা করতে পারি, সেরকম একটা বিষয়। তো আমরা এখানে এখন যে কাজটা করব সেটা হচ্ছে হাফ m1 কমন নিয়ে নিব। হাফ m1 কমন নিলে u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি আমরা হাফ m2 কমন নেই, তাহলে হাফ m2 কমন নিলে v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সমীকরণটার এই লাইনটা দেখে কিন্তু একটু ভালো লাগার কথা। কেন? কারণ আমরা হাফ হাফ তো কেটে দিতে পারবো এখানে, কিন্তু মূল ভালো লাগবে হচ্ছে এই রাশিটা দেখার পর। কারণ আমরা ছোটবেলা থেকেই বীজগণিতের কিছু সূত্র মুখস্থ করি, তার মধ্যে খুবই প্রিয় আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আমরা কিন্তু সেটা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তার মানে আমরা এখানে জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা এখানে লিখি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা m1 এটা তো থাকছেই, আর u1 প্লাস v1 a প্লাস b ইন্টু u1 মাইনাস v1 a মাইনাস b। প্রিয় শিক্ষার্থীরা, ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারতেছি m2 মানে হচ্ছে a প্লাস b অর্থাৎ v2 প্লাস u2 ইন্টু v2 মাইনাস u2। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট কিছুই করি নাই, আমরা ভরবেগের নিত্যতা আর গতিশক্তির নিত্যতাকে একটু মানে সিম্পলিফাই করে সহজ করে এটা লেখার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ওকে, তাহলে আমাদের যে প্রাথমিক উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় আমরা ভরবেগের নিত্যতা ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা 2 নম্বর সমীকরণটা পেলাম। এবং আমরা গতিশক্তির নিত্যতা ব্যবহার করেছি, তার সাহায্যে আমরা এখানে 3 নম্বর সমীকরণটা পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কাজ হচ্ছে v1 আর v2 নির্ণয় করার উদ্দেশ্যে আমরা এই ভরবেগের নিত্যতা এর 2 নম্বর সমীকরণ আর গতিশক্তির নিত্যতার যে 3 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণের মধ্যে এখন আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। এই জন্য আমরা 3 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। এটা আমাদের নেক্সট স্টেপ। আমাদের উদ্দেশ্য v1 আর v2 বের করা। v1 আর v2 বের করার ক্ষেত্রে অর্থাৎ সংঘর্ষের পরে প্রথম এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয় করা। তার জন্য আমরা ভরবেগের নিত্যতা এবং গতিশক্তির নিত্যতা থেকে আমরা 3 নম্বর এবং 2 নম্বর সমীকরণ নির্ণয় করেছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গতিশক্তি আর ভরবেগ এদের মধ্যে সম্পর্ক তৈরি করা। ওকে, আমরা আলাদা আলাদাভাবে ভরবেগ 2 নম্বর সমীকরণ ডেভেলপ করছি, আমরা আলাদা আলাদাভাবে গতিশক্তির 3 নম্বর সমীকরণ ডেভেলপ করছি। এখন আমাদের উদ্দেশ্য ভরবেগ আর গতিশক্তির কম্বো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে 3 নং সমীকরণকে আমরা ভাগ করব 2 নং সমীকরণ দ্বারা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি ভাগের পদ্ধতিটা কি। কোন সমীকরণকে যদি কোনো সমীকরণ দ্বারা আমরা ভাগ করি, তাহলে বাম পাশের রাশিগুলোকে আরেকটি সমীকরণের বাম পাশ দিয়ে ভাগ, আর ডান পাশের রাশিগুলোকে অপর সমীকরণটির ডান পাশ দিয়ে ভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 3 নম্বর সমীকরণের বাম পাশকে যদি চিন্তা করি, তাহলে ছিল হচ্ছে m1 u1 প্লাস v1 ইন্টু u1 মাইনাস v1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কাজ হচ্ছে 2 নম্বর সমীকরণের বাম পাশটা একটু মনে করা। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর সমীকরণের বাম পাশ যেটি ছিল সেটি হচ্ছে m1 u1 মাইনাস v1। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা এখন যদি ডান পাশের সমীকরণটা দেখি, তাহলে ডান পাশের 3 নম্বর সমীকরণের ডান পাশে আমরা যেটা পাবো সেটা হচ্ছে m2 v2 মাইনাস u2। ওকে, আর পাবো হচ্ছে v2, এটা যদি আমরা প্লাস বলি তাহলে প্রথমে আমরা প্লাস লিখি, তাই আর কি, সমস্যা নেই। ওকে প্রিয় শিক্ষার্থী, এরকম। তাহলে নিচে যদি আমরা
দেখি তাহলে নিচে এরকম হবে m2 v2 মাইনাস u2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আগের পেজ থেকে এটা একটু দেখে আসি, 1 নং সমীকরণের বাম পাশে যেটা আমরা ওখানে নিচে লিখেছি সেটা ছিল m1 u1 মাইনাস v1, আর ডান যে আমরা 3 নম্বর সমীকরণের বাম পাশে যেটা ছিল m1 u1 প্লাস v1 ইন্টু u1 মাইনাস v1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 নম্বর সমীকরণের ডান পাশে দেখতে পাচ্ছি m2 ইন্টু v2 প্লাস u2 ইন্টু v2 মাইনাস u2, তাকে আমরা ভাগ করেছি 2 নং সমীকরণের ডান পাশ দিয়ে যেখানে ছিল m2 ইন্টু v2 মাইনাস u2। প্রিয় শিক্ষার্থীরা, শুধু ধারাবাহিকভাবে আমরা যদি একটু খেয়াল করে শুধু এই ম্যাথমেটিক্যাল টার্মটা ফলো করি তাহলে আমরা খুব সহজেই v1 আর v2 এর গন্তব্যে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের যে নিত্যতা সেই দুটি রাশির মধ্যে সম্পর্ক তৈরি করা। তাই 3 নংকে অর্থাৎ গতিশক্তির সমীকরণকে ভরবেগের সমীকরণ অর্থাৎ 2 নং দিয়ে ভাগ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা m1 কাটাকাটি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে u1 মাইনাস v1 আর উপরের u1 মাইনাস v1 এটা কাটাকাটি হয়ে যাবে। আমরা এখন এখান থেকে লিখতে পারবো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে সমীকরণটা লাগবে সেটা আমরা এখন লিখব। আমরা m তো কাটাকাটি হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি u1 প্লাস v1 ওকে ইকুয়াল টু আমরা এখানে দেখতে পাচ্ছি m2 এটা ফিনিশ। আমরা দেখতে পাচ্ছি v2 মাইনাস v2 মাইনাস u2 ভ্যানিশ। শুধুমাত্র এখানে থাকবে v2 প্লাস u2। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্রমাণটার ক্ষেত্রে সবথেকে কাঙ্ক্ষিত যে সমীকরণ, ঠিক আছে, আমরা এই 4 নম্বর সমীকরণটাই আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা সংঘর্ষের পরে v1 এবং v2 বের করতে চাই। এমন একটি সংঘর্ষ যেখানে ভরবেগ এবং গতিশক্তি উভয় সংরক্ষিত হয়। তাই আমরা এই 4 নম্বর সমীকরণটা জেনারেট করেছি ওই গতিশক্তি এবং ভরবেগের নিত্যতা থেকে, ঠিক আছে। এই জন্য আমাদের v1 এবং v2 নির্ণয় করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ সমীকরণ হচ্ছে এটা 4 নম্বর সমীকরণটা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর উভয়েরই কিন্তু যে রাশিগুলো থাকার কথা মোটামুটি এখানে উভয়েরই রাশিগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই 4 নম্বর থেকে এখন আমরা প্রমাণ করব v1 এর মান আর v2 এর মান। তো আমরা এখন 4 নং থেকে তাহলে 4 নং এর সমীকরণটা ছিল এরকম u1 প্লাস v1 ইকুয়াল টু v2 প্লাস u2। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই 4 নম্বর সমীকরণ থেকে এখন জাস্ট v2 এর মানটা বের করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে v2 এর মানটা আমরা এখন নির্ণয় করব এখান থেকে। তাহলে যদি আমরা এখান থেকে v2 এর মান নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি v2 ইকুয়াল টু আমরা লিখতে পারি u1 মাইনাস না প্লাস v1 মাইনাস u2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা v2 এর একটা মান পাইছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে v2 এর মান পাইলাম, ওকে এই v2 এর মান আমরা 1 নং সমীকরণে ব্যবহার করব, 1 নং এ বসিয়ে পাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে v2 আর v1 এর মান নির্ণয় করা। ওকে আমরা এখন v2 এর একটি মান আমরা পেয়েছি 4 নং সমীকরণ থেকে। সেই v2 এর মান এখন আমরা বসাতে চাই, সেটি হচ্ছে আমাদের ভরবেগের যে নিত্যতা আমরা পেয়েছিলাম সেই ভরবেগের নিত্যতার 1 নম্বর সমীকরণ। আপনারা খেয়াল করছেন আমি একটা বক্স এঁকে রাখছিলাম, এই 1 নং সমীকরণ এখন আমি বসাবো।
তাহলে আমি V1 এর মানটা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তো দেখি কিভাবে এটা নির্ণয় করা যায়। আমরা একটু খেয়াল করি, যদি আমরা V2 এর মান 1 নং এ বসাই, আমাদের 1 নং সমীকরণটা আমরা প্রথমে লিখবো যে আসলে 1 নং সমীকরণটা কি ছিল। M1 U1 মাইনাস M1 V1 ইকুয়াল টু M2 V2 মাইনাস M2 U2। এটা আমাদের 1 নং ছিল, ঠিক আছে, এটা আমাদের ছিল আগেই। এখন আমরা এখানে মান বসাবো, কার? V2 এর মান বসাবো, যেটা আমরা 4 নং সমীকরণ থেকে পেয়েছিলাম। তাহলে এখন যদি আমরা এর মান বসাই, তাহলে দেখি আমরা সমীকরণটা ডেভেলপ করি। তাহলে M1 U1 মাইনাস M1 V1 ইকুয়াল টু, তাহলে M2, এখানে আমরা এখন V2 এর মান বসাবো। তাহলে V2 এর মান হচ্ছে U1 প্লাস V1 মাইনাস U2। প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস M2 U2। এখন আপনি আমাকে বলবেন, স্যার এই প্রবলেমটা এত লম্বা প্রসেস কেন? প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু খেয়াল করবেন, যখন আমি এই V2 এর মানটা এখানে বসিয়ে দিলাম, তখন এই যে রাশিটা এখন আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণটা, এই সমীকরণের ভেতরে কোথাও দেখবেন V2 নাই। এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, স্যার তাহলে এই যে সমীকরণটা আমরা বের করছিলাম, 4 নং সমীকরণটা, এই 4 নং থেকে কি V1 আর V2 এর মান বের করা যায় না? যায় না। কেন যায় না? কারণ 4 নং সমীকরণেও কিন্তু V1 এবং V2 অজানা। ঠিক আছে, তাহলে দুটো অজানা থাকলে আমরা কি তার মান বের করতে পারবো? পারবো না। কিন্তু যখন আমি 4 নং থেকে V2 এর মানটা নির্ণয় করলাম এবং V2 এর মানটা যখন আমি এই 1 নং সমীকরণে বসাচ্ছি, 1 নং সমীকরণে V2 এর মান বসানোর পরে আপনারা পুরো সমীকরণটা জুড়ে কোথাও একটি V2ও পাবেন না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি এই সমীকরণটা যদি একটু সাজিয়ে আমরা ব্যবহার করি, তাহলে আমরা V1 এর মান নির্ণয় করে ফেলতে পারবো, যেখানে V1 নির্ণয় করার জন্য V2 জানারই প্রয়োজন হবে না। শুধু M1 M2 U1 U2 জানতে পারলেই সংঘর্ষের পরে প্রথম বস্তুটার শেষ বেগ কত হবে, V1 কত হবে, এটা কিন্তু আমরা বের করতে পারবো V2 এর সাহায্য ছাড়াই। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন V1 এর মানটা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে আমরা এখন এখানে M1 U1 মাইনাস M1 V1, ওকে, M2টা আমরা গুণ করব, তাহলে M2 U1 মাইনাস না প্লাস M2 V1 মাইনাস M2 U2 মাইনাস M2 U2। প্রিয় শিক্ষার্থীরা, কিচ্ছু না, শুধু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো সাজিয়ে সাজিয়ে বা এটা ব্যাখ্যা করে করে বোঝা এবং মানে ধীরে ধীরে এগুলো ডেভেলপ করার চেষ্টা করা। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি M1 U1 মাইনাস M1 V1 ইকুয়াল টু M2 U1 প্লাস M2 V1 মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু খেয়াল করব এই জায়গাটাতে, এইটুক আমরা এখন দেখতে পাচ্ছি এখানে মাইনাস M2 U2 মাইনাস M2 U2। তাহলে এই মাইনাসে মাইনাসে মাইনাস কিন্তু মান হয়ে যাবে প্লাস, অর্থাৎ M2 U2 এখানে আসলে 2M2 U2 হবে। আমরা এখানে এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের এখানে মাইনাস হবে, কিন্তু 2M2 U2 হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা V1 এর মান বের করার জন্য V1 কে এক পাশে রাখবো, আর V1 যাদের ভিতরে নাই তাদেরকে সব অন্য পাশে নিয়ে যাব। তার মানে আমরা যদি এই সমীকরণটা দেখি, তাহলে আমরা M1 U1 মাইনাস M1, আমরা এখানে দেখতে পাচ্ছি যে M1 V1, হ্যাঁ, এখানে কিন্তু M1 V1টা আমরা দেখতে পাচ্ছি। এই M1 V1টাকে আমরা কিন্তু এখন কি করব, আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে V1 গুলোকে আমরা সমান চিহ্নের ডান পাশে রাখবো।
তাহলে সমান চিহ্নের ডান পাশে v1 ছাড়া অন্য যে সকল পদগুলো আছে, রাশিগুলো আছে, সেগুলোকে আমরা সব বাম পাশে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি m2 u1 এটাকে আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসছি এবং প্লাস 2 m2 u2। আমি এই যে মাইনাস m2 u2 ছিল এটাকেও আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসছি, যার জন্য সমান চিহ্নের বাম পাশে আমরা যে রাশিগুলো পাচ্ছি সেখানে কারোর ভেতরেই কিন্তু v1 নেই। আমরা যেহেতু v1 এর মান নির্ণয় করব, তাই v1 গুলোকে সমান চিহ্নের ডান পাশে রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা v1 m2 v1 প্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি m1 v1। তার মানে আমাদের m1 v1 এটা বাম পাশে ছিল, ডান পাশে নিয়ে গেলাম, ওটা প্লাস হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের লাইন যদি আমরা লিখি তাহলে বিষয়টা এরকম হবে যে আমরা আমাদের এই পাশের সমীকরণের বাম পাশটাকে এখন একটু সাজিয়ে লিখব। কিভাবে সাজিয়ে লিখব একটু খেয়াল করেন। আমরা এখানে বাম পাশটা সাজিয়ে লিখব এরকম যে 2m2 u2 এটাকে আমরা প্রথমে লিখলাম প্লাস। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা রাশি এখানে আছে m1 u1 মাইনাস m2 u2। এই m1 u1 আর মাইনাস m2 u2 এখান থেকে কিন্তু আমরা u1টা কমন নিতে পারি। কেমন? তাহলে আমরা u1টা এখান থেকে কমন নিব। তাহলে u1 যদি আমরা কমন নেই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে m1 মাইনাস m2। ওকে, তাহলে m1 মাইনাস m2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমান চিহ্নের ডান পাশে v1 কে যদি কমন নেই তাহলে m1 প্লাস m2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন লিখতে পারি অতএব v1 ইকুয়াল টু, খেয়াল করুন আমাদের উদ্দেশ্য হচ্ছে v1 এর মান বের করা। তাহলে v1 এর মান যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা এই v1 কে সমান চিহ্নের ডান পাশে এক পাশে রেখে বাকিগুলোকে সব ডান পাশে আনার চেষ্টা করতেছি। তাহলে এখানে হচ্ছে 2m2 u2 প্লাস u1 ইন্টু m1 মাইনাস m2। ওকে, নিচে v1 এর সাথে যে m1 m2 যোগ আকারে ছিল সেটা এখন m1 প্লাস m2 ডান পাশে ভাগ আকারে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত, আমাদের প্রত্যাশিত v1 এর মানটা কিন্তু আমরা নির্ণয় করতে পারছি। এই v1 এর মানটা যখন আমরা নির্ণয় করলাম, আমরা একটু খেয়াল করি আমাদের v1 এর মান নির্ণয় করার ক্ষেত্রে কোনো v2 এর কিন্তু প্রয়োজন নাই। প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের সংঘর্ষের পরে প্রথম বস্তুটির শেষ বেগের মান নির্ণয় করার সমীকরণ, যেটা v2 এর সাহায্য ছাড়াই আমরা নির্ণয় করতে পারছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আর অল্প একটু বাকি আছে এই প্রমাণটা করার, শুধু v2 এর মানটা আমরা নির্ণয় করতে চাই। ওকে, তাহলে v2 এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আবারও যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 4 নং থেকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের কাছে যে 4 নং সমীকরণটা, এই 4 নং সমীকরণটাই আমাদের এই v1 আর v2 নির্ণয় করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ এই 4 নং সমীকরণটা আমরা পেয়েছি কোথা থেকে? আমরা এই 4 নং সমীকরণটা পেয়েছি ভরবেগ ও যে গতিশক্তি, ঠিক আছে, এই গতিশক্তির যে নিত্যতা, ঠিক আছে। তাহলে ভরবেগ ও গতিশক্তির নিত্যতা, এই যে দুটি খুবই মূল্যবান বিষয় একটা সংঘর্ষের ক্ষেত্রে, যে ভরবেগও সংরক্ষিত হয়েছে, গতিশক্তি সংরক্ষিত হয়েছে। তাহলে এই ভরবেগের সংরক্ষণ আর গতিশক্তি সংরক্ষণ থেকে আমরা এই 4 নম্বর সমীকরণটা জেনারেট করছি, v1 আর v2 এর মান বের করব তাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা v2 এর মান 4 নং থেকে প্রথমে বের করেছিলাম, বের করে আমরা 1 নংয়ে বসিয়ে v1 পেয়েছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 4 নং সমীকরণ থেকে আমি 4 নং সমীকরণটা কেমন ছিল? 4 নং সমীকরণ ছিল u1 প্লাস v1 ইকুয়াল টু v2 প্লাস u2। কেমন? এখন আমাদের কাজ হচ্ছে এই 4 নং থেকে আমি v1 এর মান বের করব। যদি আমি v1 এর মান বের করতে চাই তাহলে v1 এর সাথে u1 যেটা যোগ আকারে আছে সেটা এখন সমান চিহ্নের ডান পাশে বিয়োগ আকারে চলে যাবে। ওকে,
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি V1 আমাদের কাছে এরকম একটা সমীকরণ পাচ্ছি আমরা V1 এর। ঠিক আছে, এই V1 এর যে সমীকরণটা আমরা পাচ্ছি, এখন আমাদের কাজ হচ্ছে এই V1 এর মান আমরা আবারও সেই 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নংয়ে বসিয়ে, ওকে, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রসেস যে আমাদের উদ্দেশ্য V1 আর V2 বের করা। তাহলে সংশ্লিষ্ট বিষয়গুলোকে আমরা ম্যাথমেটিক্যাল বা গাণিতিক সমীকরণ আকারে লিখব, সেখানে অজানা রাশিগুলোর মান বের করব, তারপর বিভিন্ন পদ্ধতিতে এক সমীকরণ থেকে আরেক সমীকরণে গাণিতিক পদ্ধতির মাধ্যমে মান বসাবো, স্থাপন করব, ক্যালকুলেশন করব, তারপরে আবার আমরা V1 আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা যে 4 নং সমীকরণটা নির্ণয় করেছিলাম সেখান থেকে V2 এর মান বের করে একবার আমরা 1 নংয়ে বসাবো, আর V1 এর মান বের করে একবার আমরা 1 নংয়ে বসাবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে 4 নং সমীকরণ, সেই 4 নং সমীকরণটা হচ্ছে ভরবেগ আর গতিশক্তির নিত্যতা থেকে আমরা পেয়েছিলাম। ঠিক আছে, সেই 4 নং সমীকরণের একবার V2 এর মান 1 নংয়ে, একবার V1 এর মান 1 নংয়ে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খুব ইজি। যদি আপনি একদম প্রথম থেকে একটু ভেবে ভেবে ধারাবাহিকভাবে একদম টু দ্য পয়েন্টে যদি আপনি এগুলো নোট করে করে পড়েন, আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে আপনার এই কঠিন একটা সমীকরণ বা একটা গাণিতিক টপিক এটা আপনাদের বুঝতে খুবই সহজই হবে। তাহলে আমরা এখন 1 নং সমীকরণে মান বসাবো। তাহলে 1 নং সমীকরণটা আমাদের কাছে কেমন ছিল? 1 নং সমীকরণটা ছিল হচ্ছে m1u1 মাইনাস m1v1, আর ছিল হচ্ছে ডান পাশে m2v2 মাইনাস m2u2। আমাদের কাজই হচ্ছে এখন 1 নং সমীকরণের মান বসানো। কার মান? V1 এর মান। তাহলে আমরা m1u1 মাইনাস m1v1 এর মানটা আমরা এখন বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে V1 এর মানটা কত? V1 এর মান হচ্ছে V2, ওকে, V2 প্লাস U2 মাইনাস U1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে U1, ওকে, আমাদের বাম পাশে, এখানে আমাদের বাম পাশে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করব, আমাদের বাম পাশে এখানে U1 ছিল, এই U1টাকে আমি ডান পাশে নিয়ে গেলে মাইনাস U1 থাকবে। ওকে, তাহলে সমান চিহ্নের ডান পাশে m2v2 মাইনাস m2u2 পাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন শুধু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ছাড়া আর কিছুই নেই। ওকে, m1u1 মাইনাস m1v2 মাইনাস m1u2 মাইনাসে মাইনাসে প্লাস m1u1 ইকুয়াল টু m2v2 মাইনাস m2u2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জাস্ট ক্যালকুলেশন। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু খেয়াল করব সবাই, আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস, আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস m1u1, আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস m1u1। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি 2m1u1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা একটু পরের লাইনটার ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন সেটা যদি খেয়াল করি, আমাদের সমান চিহ্নের ডান পাশে m2u2 আছে, এটাকে যদি আমি বাম পাশে নিয়ে চলে আসি তাহলে প্লাস m2u2 থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন উদ্দেশ্য হলো, যেহেতু আমরা V2 এর মান বের করব, তাই V2 যাদের যে মানে V2 গুলোকে আমরা সব সমান চিহ্নের ডান পাশে রাখবো, আর V2 নাই যে সকল রাশির ভেতরে সেগুলোকে সব বাম পাশে নিয়ে আসবো। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমান চিহ্নের ডান পাশ থেকে m2u2 কে আমরা বাম পাশে নিয়ে আসছি। এই m2u2 এর আগে মাইনাস ছিল, সেটা কিন্তু প্লাস হয়ে গেছে।
এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে m1v2, এই m1v2 এর আগে আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে, এই m1v2 কে আমরা এখন সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। তো আমরা এখন দেখি সমীকরণটা কিভাবে ডেভেলপ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, m1u2 এটাকে আমরা সমান চিহ্নের বাম পাশে রাখতেছি এবং আমরা m1v2 এটাকে আমরা নিয়ে যাচ্ছি সমান চিহ্নের ডান পাশে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা v2 এর মান বের করতে চাই তাই v2 কে আমরা ডান পাশে রাখছি আর সমান চিহ্নের বাম পাশে বাকি v2 বাদে যে রাশিগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন m1 u1 প্লাস আমরা যদি u2 এখন কমন নেই তাহলে m2 মাইনাস m1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ডান পাশ থেকে যদি আমরা এখন m2 প্লাস m1 এটা রাখি এবং v2 যদি এখান থেকে কমন নেই তাহলে ব্যাপারটা এরকম হয়। আমরা এখন শুধু যদি v2 এর মান বের করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি v2 এর মানটা আমরা বের করব। তাহলে v2 এর মান কেমন হবে? v2 হবে হচ্ছে বাম পাশে 2 m1 u1 এটা থাকবে প্লাস u2 m2 মাইনাস m1 এটা থাকবে, কেমন? আর এর নিচে m1 অর্থাৎ v2 এর সাথে যে রাশিটা গুণ আকারে ছিল অর্থাৎ m1 প্লাস m2 এটা ডান পাশে ওই ভাগ চিহ্নের বা নিচে চলে আসবে, ঠিক আছে, হরে চলে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাঙ্ক্ষিত যে v2 এর মান সেটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারছি। আর v2 এর মান যখন আমরা নির্ণয় করছি, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে v2 এর মান নির্ণয় করতে গেলে আমাদের এখানে v1 এর কোনো প্রয়োজনই হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠ্য বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করছিলাম, যে টপিকটা থেকে আমাদের সৃজনশীল কোশ্চেন হতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমাদের মূল উদ্দেশ্য ছিল সংঘর্ষের পরে v1 আর v2 বের করা, অর্থাৎ দুটি বস্তুর যার আদিবেগ u1 এবং যার আদিবেগ u2, এই আদিবেগ u1 আর u2 আমাদের দেওয়া থাকবে, m1 এবং m2 দেওয়া থাকবে, কিন্তু সংঘর্ষের পরে v1 এবং v2 এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই v1 আর v2 এর মান নির্ণয় করার জন্য আমরা এত কিছু বা এত গাণিতিক টার্মগুলো ব্যবহার করে v1 আর v2 বের করেছি। v2 সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি যার মান বের করার জন্য কোনো v1 এর প্রয়োজন নেই, শুধু m1 u1 m2 u2 থাকলে এনাফ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এর আগের সমীকরণটা যদি আমরা দেখে আসি v1, আমরা যখন এখানে v1 নির্ণয় করার চেষ্টা করব তখনও শুধু আমাদের m1 u1 m2 u2 জানা থাকলেই হবে, v2 বের করার জন্য v2 জানার কোনো প্রয়োজনই নেই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আশা করব আমরা এই যে v1 আর v2 এর গাণিতিক সমীকরণটা বা সূত্রটা নির্ণয় করা আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।